নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি পর্ব আপনারা দেখবেন। নীতি নির্ণয় না দুর্নীতিতে আপনারা আজ পর্যন্ত 100-র বেশি পর্ব দেখে ফেলেছেন এবং সবকটা পর্বতেই আমরা রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিদের আমরা আপনাদের সামনে নিয়ে আসছি এবং এই মুহূর্তে বাংলায় যে সমস্ত ইম্পর্টেন্ট টপিক নিয়ে জ্বলন্ত টপিক বলা যায়, যা নিয়ে আপনারা ভাবছেন, আমরা ভাবছি, আপনাদেরকে ভাবাচ্ছি, আমরা সেটা নিয়ে বিশ্লেষণ করছি। আজকের পর্ব নীতি নির্ণয় না দুর্নীতির। আমরা এমন একজন অতিথি আমাদের সঙ্গে আছেন যার কথা আপনারা শুনতে খুব ভালোবাসেন, পছন্দ করেন, বিভিন্ন ক্ষেত্রে খুব পরিচিত আমাদের আজকের অতিথি, এবং তার সঙ্গেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে এসআইআর থেকে শুরু করে হিন্দুত্ব থেকে শুরু করে বাঙালি অস্মিতার আবেগ থেকে শুরু করে সবই কিন্তু আমরা রাখছি। পরিচয় করে দেবো আপনাদের প্রত্যেককে। আজকে অতিথি আমার বাঁদিকে বসে আছেন প্রখ্যাত অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব, ডিরেক্টর, আপনাদের খুব পরিচিত চন্দন সেন। চন্দনদা, ট্রাইব টিভি স্টুডিও আপনাকে প্রথমবার আপনি এসছেন, স্বাগত, এবং নীতি নির্ণয় না দুর্নীতি অনুষ্ঠানে স্বাগত। চন্দনদা, প্রথমে যেটা জিজ্ঞেস করব, বঙ্গ রাজনীতি কয়েকটা মাস পরে কিন্তু বিধানসভা ভোট, আবার রাজ্যে কে ক্ষমতায় থাকবে নির্ধারিত হবে। তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন, একদিকে বাঙালি অস্মিতা, অন্যদিকে হিন্দুত্ব, মাঝখানে এসআইআর, মানুষ বিভ্রান্ত। চন্দনদা, কি হচ্ছে বলুন? না, বিভ্রান্ত, যারা বিভ্রান্ত হচ্ছেন তারা সবসময় বিভ্রান্ত থাকেন। বেশ, তার কারণ তারা ওই মাঝে মধ্যে একটুখানি নিজেদের প্রয়োজনে উঁকি মেরে দেখে নেন যে চারপাশের কি অবস্থা। আর বিভ্রান্ত তারা হবেন না বা হচ্ছেন না যারা সবসময় চারপাশটা দেখতে থাকেন, কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, তারা বিভ্রান্ত হন না, বিভ্রান্ত হবেন না। বাঙালি অস্মিতা বলে তো কিছু নেই, মানে ওটার কথা কেন বলা হচ্ছে? আক্রান্ত হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিক। বেশ। না, বাংলায় কথা বললেই, যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রীকে যোগাযোগ করছেন, বাঙালি আক্রান্ত হচ্ছে। আমি পরশুদিন দিল্লি যাব। বেশ। আপনি আমায় জিজ্ঞেস করে নেবেন তো পরশুদিন যে আমি কতটা আক্রান্ত হয়েছি বাংলায় কথা বলার জন্য। এই দুদিন আগে হায়দ্রাবাদ থেকে ফিরলাম। বেশ। সব মানে প্লেন থেকে শুরু করে সর্বত্রই তো বাংলায় কথা বলেছি। দু একজন ড্রাইভার যারা ছিলেন, যারা একেবারেই বাংলাটা বুঝতে পারছেন না, তাদের সঙ্গে হয়তো হিন্দিতে নয়তো ইংরেজিতে কথা বলতে হয়েছে। সমস্যাটা বাংলা ভাষা আক্রান্ত হতে পারে না, বাংলা ভাষাকে আক্রমণ করা যাবে না, যায় না। কারণ বাংলা ভাষাটা হচ্ছে, আর যারা বলছেন যে বাংলা বলে কোনো ভাষা নেই, তারা বরাবরই সংবিধানকে স্বীকার করেন না। সংবিধানের 8ম তফসিলে যে বাংলা ভাষাকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, এইটা বলার সঙ্গে সঙ্গে তো তারা মানে বলেই দিচ্ছেন যে আমরা সংবিধান মানি না। বেশ। একমাত্র মনুস্মৃতি ছাড়া আমরা আর কোনো সংবিধান মানে গ্রাহ্য করি না। কিছুদিন আগে পর্যন্ত ভারতের পতাকা পর্যন্ত লাগাতেন না, মানে ভারতের পতাকাকে যাকে বলা হচ্ছে অপমান করতেন রাদার, সে অর্থে। তো তারা খুবই সংকীর্ণ রাজনীতির কারণে হঠাৎ করে, দেখুন, পলিটিশিয়ানের অনেকটা ম্যাজিশিয়ানের মতো। বেশ। কারণ ম্যাজিশিয়ানের প্রথম কাজ হচ্ছে ডাইভার্ট করা, আপনাকে যেটা দেখাতে চায় সেটার থেকে অন্যদিকে মন সরিয়ে নেওয়া, সেই ফাঁকে সে তার কাজটা করে গুছিয়ে নেবে এবং আপনাকে দেখাবে এই দেখো। পলিটিশিয়ানদেরও কাজ তাই, এমন কোনো কিছুতে ডাইভার্ট করবে আপনার মনকে, যে কারণের জন্য আমি এ ধরনের ঘটনা ঘটলে প্রথম দেখার চেষ্টা করি কি লুকোচ্ছে। বেশ। কিছু একটা লুকোচ্ছে, তা না হলে ওই দিকে টেনে নিয়ে যাচ্ছে কেন, টানার তো কোনো কারণ নেই। তো এসআইআর হওয়া উচিত, কিন্তু রাজীব গান্ধী যে সংসদে দাঁড়িয়ে বললেন জাতভিত্তিক জনগণনা, সেটা কোথায় গেল? এসআইআর হোক না, অসুবিধা কিছু নেই, হওয়া উচিত।
এই তো 2002 সালে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল, তারপর তো ভোট হয়েছে। 2004 সালে বামফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 28 লক্ষ মানুষ বাদ গিয়েছিল, বিভিন্ন রকমের ভূতেরা তারা সব বাদ গিয়েছিলেন আর কি। এই ভূতগুলোর সাথে ওই ভূতের পার্থক্য কি চন্দনদা? আতঙ্ক এই ভূতের সঙ্গে ওই ভূতের পার্থক্য হচ্ছে যে, দেখুন আমি কংগ্রেসীদের কাছ থেকে বামপন্থীরা কিছু কিছু জিনিস শিখেছিল, তারপর তারা নিজেরা ইনভেন্ট করেছে কিছু কিছু জিনিস ক্ষমতায় থাকতে গিয়ে। তা সেগুলো সবটা, দেখুন সবচেয়ে মজার ব্যাপার যে 2008 সালে যে ভোট হয়েছিল, সেই ভোটটা তৃণমূলের হয়ে করেছিলেন কে? সমীর প্রতিতুণ্ড। তিনি বামেদের হয়ে শেষ 20 বছর ভোট পরিচালনা করে এসেছেন। বেশ, তো প্রতিটা নুড়ি পাথরও নিচেন, কে কোথায় কেন কাকে টানলে কে আসবে সবটা জানেন। কিন্তু ওরা ভেবেছিলেন যে মমতা ব্যানার্জি বোধহয়, ওরা মমতা ব্যানার্জিকে চিনতে পারেননি বা বুঝতেও পারেননি। যথারীতি এসেই ঠিক যারা যারা মনে করেছিল এইবার আমরা ক্ষমতা দখল করব, আমরা ক্ষমতায় থাকব, সে তথাকথিত অভিনেতা থেকে শুরু করে বাকিরা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তাদের বাদ দিয়ে দিয়েছেন। কারণ প্রশ্নহীন আনুগত্য ছাড়া স্বৈরাচারী কোনো শাসক বাঁচতে পারে না। বেশ, প্রশ্নহীন আনুগত্য থাকবে। তো এসআইআরটা করে যেটা ডাইভার্ট করে দেওয়া প্রশ্নহীন মানে কোনো প্রতিবাদ হবে না। প্রতিবাদ তো অনেক পরের বিষয়, প্রশ্নই করবে না। বেশ বেশ, কেন হচ্ছে এটা প্রশ্ন করবে না। এটা অনেকটা হচ্ছে খুব লোয়ার লেভেলের মিলিটারি কিংবা প্যারামিলিটারি ফোর্স, পুলিশেও না, পুলিশও মাঝে মাঝে প্রশ্ন করে ফেলে, তাদের যা শেখানো হয় সেই রকম আর কি। যন্তর মন্তর ঘর টাইপের। হ্যাঁ, না তোমাকে বলা হয় যে মারো মারো। বেশ বেশ, আমি কেন মারবো? আমার দাদু তো লাহোরে থাকতেন, তাহলে আমি কেন দাদুর পাশের বাড়ি যে ছেলেটা, সে ছেলেটা উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে, তাকে মারবো কেন খামোখা? বেশ, এই প্রশ্নটা করতে পারে, করবে না। প্রশ্নহীন আনুগত্য হচ্ছে স্বৈরাচারের সবচেয়ে বড় মানে কাম্য ঘটনা। ওকে, তো এসআইআরটা হচ্ছে আর একটা ওই চোখ সরানোর জায়গা, যাতে আরও যে এই ভয়াবহ দুর্নীতি থেকে শুরু করে কর্মসংস্থান না থাকা থেকে শুরু করে কোনো রকম মানে যে 80% লোককে রেশন দিতে হয়, এই তথ্যটা তো মানে এদিকে দেখাচ্ছে জিডিপি 8%, কিন্তু এদিকে 80% লোককে রেশন দিতে হয়। আমারই এক বিদেশি বন্ধু, সে খুব হইচই করে এর পরের শক্তি ইন্ডিয়া ফিন্ডিয়া বলে দেখলাম ও দেশে খুব ফিয়ে করেছে। এরপর চায়না, ব্রিক্স হচ্ছে ভবিষ্যতের পাল্লা ভারী হওয়ার কি বলে শক্তি, এবং তার মধ্যে ইন্ডিয়া একটা খুব। তা আমি বাধ্য হয়ে, অনেকদিনই কথা বলিনি, এই বাধ্য হয়ে ওকে একটা ইমেল করলাম, করে বললাম যে এত চেঁচাচ্ছ, এদিকে তো 80% লোককে রেশন দিতে হয় এবং সেই রেশনের ওপর বেঁচে থাকে 8.5 কোটি এমন পুরুষ আছে, পুরুষ, আমি ইচ্ছে করে শব্দটা বলছি, পুরুষ আছে যারা না কোনোদিন শিক্ষার সুযোগ পেয়েছে, না কোনোদিন কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। সুতরাং এই 8.5 কোটির হাতে সামান্য কিছু দিয়ে যদি বলা হয় যা ওটা কর, তাহলে আর একটু বেশি পাবি, তাহলে যা খুশি তাই করানো যায় এই 8.5 কোটিকে দিয়ে। আর আশ্চর্যের ব্যাপার, এই 8.5 কোটি ভয়ঙ্কর রকমভাবে রয়েছে হচ্ছে উত্তরের দিকে, দক্ষিণের দিকে ততটা নেই। কিছুটা কর্ণাটকে আছে, খানিকটা তামিলনাড়ুতে আছে, বাকি আশপাশে আর নেই আর কি। ওকে, এবার বাড়বে কি বলে উড়িষ্যায় বাড়বে, এবারে বাড়বে ত্রিপুরায় বাড়বে, এবারে বাড়বে অসমে বাড়বে। এই 8.5 কোটিটা 12 কোটি 14 কোটি হয়ে যাবে দুদিন বাদে। ওকে,
একটা দারুণ ফোর্স, যে ফোর্সকে দিয়ে যা ইচ্ছা তাই করানো যায়। আমি এই কারণে পুরুষ শব্দটা ব্যবহার করলাম। মহিলার সংখ্যাটা যদি যোগ করা হয় তাহলে প্রায় 30 কোটির কাছাকাছি মানুষ। 140 কোটির ওপরের একটা দেশের মধ্যে প্রায় 30-40 কোটি মানুষ, তারা না কোনো দিন লেখাপড়া করার সুযোগ পাচ্ছে, না কোনো কাজ করার সুযোগ পাচ্ছে। তো এই ধরনের একটা ফোর্স দাঁড়িয়ে রয়েছে। এসআইআর, জাত গণনা ভিত্তিক যদি এসআইআর করা হতো তাহলে তো সমস্যাটা তো অন্যরকম অবস্থায় দেখা দিত। বেশ, সেটা করা যাবে না, সেটার থেকে চোখ সরাতে গেলে। এবং যে মামলাগুলো সুপ্রিম কোর্টে রয়েছে, বিশেষ করে এই মহারাষ্ট্র, হরিয়ানা এবং অন্যান্য যে জায়গায়, যেখানে দিল্লি, যেখানে যেখানে ভয়াবহ রকমের, মানে হঠাৎ করে 5টার সময় 3 লাখ লোক চলে এলো, তারা 5টা অবধি কিচ্ছু করেনি, হঠাৎ করে চলে এলো এবং তারা ভোট দিয়ে দিল। এবং দেখা যাচ্ছে এক একটা কনস্টিটিউয়েন্সিতে 12,000, 14,000, 15,000 করে লোক ঢুকছে। এবং তারপরে এখন তো প্রমাণিত হচ্ছে যে তারা 3-4টে জায়গায় ভোট দিয়ে বেড়ায়। মানে হয়তো এরা হচ্ছে প্রফেশনাল ভোটার, হয়তো ভারতবর্ষে দেখা যাবে যে প্রফেশনাল ভোটার, এদের কাজ হচ্ছে টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় গিয়ে ভোট দেওয়া। দেখা যাবে, আমি জানি না, হতে পারে। এটা আমার কাছে খুব মজার একটা কমেডি আর কি। তৃণমূলের আতঙ্কটা কোথায় চন্দনদা? এসআইআর হলে রোহিঙ্গা কারা? এই রোহিঙ্গা শব্দ বিজেপি বলছে, আর তৃণমূলের আতঙ্ক একটা বাড়ছে। 15 লক্ষ জনজাতি যারা মায়ানমার থেকে উচ্ছেদ হয়ে গেছে তাদের নিজেদের জায়গা থেকে, তারা খানিকটা এসে ঢোকার চেষ্টা করেছিল, হচ্ছে চট্টগ্রাম দিয়ে ঢোকার চেষ্টা করেছিল। তারা জলে বাস করতে বাধ্য হচ্ছে, এমনভাবে মারছে, তাদের উৎখাত করছে। তারা কোথাও তো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করবে, বেঁচে থাকার চেষ্টা করবে। এই 15 লক্ষের মধ্যে প্রমাণিত তো ত্রিপুরার মধ্যে ঢুকে বসে আছে হচ্ছে প্রায় এই 1,2 লোক, যারা আপ্রাণ বেঁচে থাকার চেষ্টা করছে। কারণ তার মায়ানমার দেখলেই গুলি করছে। এখানে কোটি কোটি রোহিঙ্গা কোত্থেকে আসবে? মানে যে যাত্রায় 15 লক্ষ লোক রয়েছে, সেখানে কোটি কোটিটা কোত্থেকে আসে আমার মাথায় ঢুকছে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন, সীমান্ত থাকলেই, আর যদি আরেকটা দেশের থেকে আরেকটা দেশ একটুখানি বর্ধিষ্ণু হয়, তখন স্বাভাবিকভাবে অন্য দেশের মানুষ যারা বাঁচার জন্য চেষ্টা করছে, তারা, যেমন মেক্সিকো থেকে ম্যাক্সিমাম লোক ইউএসএতে ঢোকার চেষ্টা করে বা অন্যান্য জায়গা থেকে আসার চেষ্টা করে, এমনি ভারতেও আসার চেষ্টা করবেও। নেপাল থেকে প্রচুর মানুষ আসার চেষ্টা করবে, ভুটান থেকে প্রচুর মানুষ আসার চেষ্টা করবে, উজবেকিস্তান থেকে প্রচুর মানুষ আসার চেষ্টা করবে। কারণ তাদের ইকোনমির তুলনায় ভারতের ইকোনমি বেটার, একটু ভালো খেতে পাবো, ভালো পড়তে পারবো। এটা আপনি যদি প্রশ্ন করেন এটা কি ঠিক, আমি বলবো না। কারণ আমারই যে সমস্যা আছে, এবার আপনি যদি প্রশ্ন করেন তাহলে তাদের নিয়ে কী করবো? গুলি করে মেরে দেবো? তাও তো না। তাহলে আমাকে একটা ডিপ্লোমেসি চালাতে হবে, যে ডিপ্লোমেসির সূত্রে আমি তার সঙ্গে একটা আলাপ আলোচনা করে, যে আপনি আপনার লোককে আপনার কাছে রাখুন, দরকার পড়লে আমার সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়ান, বেশ, কর্মসংস্থান বাড়ান, বেশ, এই ডিপ্লোমেসি তো করা যেতেই পারে। তো সেটা না করে, আর ধরে নিন মতুয়া, এরা সংখ্যায় কি একই থেকে যাবেন? একই তো থাকবেন না। এবং বর্ডার লাগোয়া জায়গায় বসবাস করেন বিশাল অংশের একটা মানুষ। এপার ওপার হওয়ার সুযোগটা তো ভয়ঙ্কর বেশি। এবং সেটা আবার বিএসএফ, মানে যেসব তথ্য আছে আর কি, আমাদের সকলেরই হাতে আছে, যে বিএসএফ কত টাকার বিনিময়ে এই লোকজনকে এপাশে আসতে দেয়, ওপাশে যেতে দেয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো এই সবটা মিলিয়ে যদি দেখা যায় এখন যে তৃণমূলের ভোট সংখ্যা যা ছিল, তার থেকে হঠাৎ করে ভুতুরে ভোটার 22 লাখ, যেমন বামেদের সময় হয়েছিল, 22 লাখ ভোটার উবে গেলে সেটা এবার 26 লাখ হতে পারে,
মাফ করবেন 28 লাখ হয়ে যেতে পারে। বিজেপির ভোটের সংখ্যার তুলনায় আর তো কাছাকাছি হয়ে যাবে, বেশ যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। বেশ, বেশ। বিজেপির ভোটের সংখ্যার তুলনায় তো মানে একদম মানে গায়ে গায়ে লেগে গায়ে থাকে। গায়ে। তখন কি এই এই যেটা এই সরকারের প্রথম থেকেই বক্তব্য ছিল বিরোধীহীন রাজ্য কাঁঠালের আমসত্ত্বর মতো বিরোধীহীন গণতন্ত্র, বিরোধী গণতন্ত্র। কাঁঠালের আমসত্ত্বের মতো গণতন্ত্র বলবো আবার বিরোধীহীনও বলবো, বেশ এটা কি সম্ভব হবে? আমার মনে হয় না। বেশ। চন্দ্রদা, স্টুডিও ঢোকার আগে আপনি বলছিলেন যে এই খেলার, আমি একদম দর্শকদের হয়ে প্রশ্ন করব আপনাকে, রাজা মন্ত্রী বোর্ডে কারা যা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে? রাজা আরএসএস, ভারতবর্ষে এই মুহূর্তে রাজা আরএসএস। অবশ্যই মন্ত্রী হচ্ছে বিজেপি, কিন্তু আপনি রাজা মন্ত্রীর পর আরও অনেকগুলো গুটি আছে, নৌকো আছে, গজ আছে, রানী আছে, যারা রাজাকে সাপোর্ট দেয়, সেটা তৃণমূল। দেখুন, আপনি খুব সহজভাবে বুঝে দেখুন যে বিজেপি যদি মনে হতো যে এ রাজ্যে সত্যি সত্যি তারা ক্ষমতা দখলের পথে এগোবে, তাহলে তাদের কেন্দ্রীয় মানে নেতৃত্ব তারা এরকম ভয়াবহ রকমের মানে খারাপ কথা বলতেন না যে বাংলা বলে কোনো শব্দই নেই, মানে বাংলা বলে কোনো ভাষাই হয় না, বাংলাদেশি ভাষা বলে নাকি কি একটা আবিষ্কার করেছিল। তো সেটা বাংলাদেশ হাই কমিশনে পাঠালো না কেন? সেটাকে কেন বঙ্গভবনে পাঠালো? যদি পুলিশের মনে হতে পারতো তো ওইখানেই বাংলাদেশি হাই কমিশন রয়েছে, যে থানার থেকে কথা বলছে, তো বাংলাদেশি হাই কমিশনে সেটা পাঠালো না কেন? বাংলাদেশি ভাষা বলে এখানে এক মহিলা খুব চিৎকার করছিলেন একবার, আপনি বাংলায় কেন কথা বলছেন, হিন্দিতে কথা বলুন মেট্রোতে। তা আমি ছিলাম না, আমি তাহলে বলতাম যে হ্যাঁ আমি হিন্দিতেও কথা বলবো, কিন্তু আপনি এই কথাটা দাঁড়িয়ে চেন্নাইতে গিয়ে বলুন তো যে আপনি কেন তামিলে কথা বলছেন। আসলে এগুলো সবই আরএসএসের ওই ডাইভারশন, এগুলো সব ডাইভারশন, রাজনীতির ছক কষা আর কি, এই ছকের রাজনীতি। তো এই ছকের রাজনীতি তো এরকম হবেই। বেশ। চন্দনদা, রাজ্যে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে যা দুর্নীতির অভিযোগ, বিশেষ করে এসএসসি দিয়ে যদি আমরা শুরু করি, তার সাথে এখন রিসেন্ট খাদ্য থেকে শুরু করে দুর্নীতির পাহাড় বলা যায়, এর প্রভাব আরজি কর, রাত দখল, আপনাকে একদম সামনের সারিতে দেখা গেছে, প্রতিবাদ করা যাবে না, কতটা প্রভাব পড়তে পারে চন্দনদা 26-এ মানুষের মনে? দেখুন, এটা তো একটা ব্যবস্থা মানে হচ্ছে কেন্দ্রীয় বিজেপি সরকার যে সমস্ত মানুষ মারার আইনগুলো নিয়ে এসেছে, শ্রম কোড থেকে শুরু করে প্রকৃতি ধ্বংসের যত রকমের আইনগুলো পাশ করেছে, 27টা বিল পাস হয়েছে। আপনি একই অবস্থা ভেবে দেখুন তো, ঠিক একই সমসংখ্যক এমপি নিয়ে বামেরা বসেছিল এর আগে 15 বছর ধরে। কি করেছিল বামেরা? কটা বিল অ্যামেন্ড করতে বাধ্য করেছিল। বিল পাস হবে, আমরা তাদের বাধা দেবো না, কিন্তু ওটার অ্যামেন্ডমেন্ট চাই। তৃণমূল এই 27টা বিল একটা কোড়ে আঙুল পর্যন্ত তোলেনি, ওয়াক আউট করে বেরিয়ে গেছে, যায়নি। এত সাংঘাতিক সমস্ত বিল পাস হচ্ছে কেন? কি কারণ আমি জানি না। মানে কেউ নানা রকম বলেন যে, এবার আমাকে বলুন, আজ পর্যন্ত সারদা, নারদা, বকটুই, মানে গণহত্যা হয়েছিল ওখানে, থেকে শুরু করে যতগুলো তথাকথিত সিবিআই হাতে গেছে, একটারও কোনো রেজাল্ট নেই। কেন নেই? যে মহিলা
পুলিশ তড়িঘড়ি করে একটা রেপ্ট হয়ে যাওয়া বাচ্চাকে পুড়িয়ে দিল হাতরাসে। তার 1 বছর বাদে এসে যে মহিলা ডিটেক্ট করতে পারেন, যে মহিলা উন্নাওতে ডিটেক্ট করতে পারেন, প্রায় 8 মাস 9 মাস বাদে তার কনভিকশন হয়, সেই মহিলা গাদা গাদা তথ্য হাতের কাছে থাকা সত্ত্বেও ডিটেক্ট করতে পারলেন না। এবং মহিলাকে আমি ফেলে দিতে পারি না, কারণ মহিলার যা পাস্ট রেকর্ড, রাইট, সেখানে মহিলাকে ফেলে দেওয়া যায় না। দুটো সম্পূর্ণ আলাদা আলাদা রাজনৈতিক দলের প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গোয়েন্দার পুরস্কার পাচ্ছেন, বছরের শ্রেষ্ঠ গোয়েন্দা। সেই মহিলা গাদা গাদা, মানে পুরো, মানে এত হাতের কাছে এগিয়ে দেওয়ার সমস্ত, মানে একদম ক্লিয়ার কাট মানে মামলা, সে মহিলা কিচ্ছু করলেন না, মহিলা চলে গেলেন। এবং তারপর শিয়ালদা করে দাঁড়িয়ে বলে নির্বিষি কিছু জানি না। একবারও ডেকে পুলিশকে জিজ্ঞেস করলেন না এইগুলো হলো না কেন, একবারও মানে ডেকে বাকি যারা ছিল তাদেরকে ডেকে কেন জিজ্ঞেস করলেন, ওই ডাক্তারদের মধ্যেই লোকজনকে কেন ডেকে জিজ্ঞেস করলো না, কোথায় ছিলে ভাই সেদিনকে তুমি, কেন করলেন না? আমরা চোখের সামনে দেখলাম ওই কি 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 রুম, সেমিনার রুম, সেখানে 3 জন পুলিশ তারা ঘুরে বেড়াচ্ছে, ফোন করছে, আর গোটা 25 লোক ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই গলায় দড়ি দিলে পুলিশ ঘরে ঢুকতে দেয় না, যেখানে দোতলায় হলে একতলা থেকে বলে যাবেন না, বন্ধ করে দেয়, সেখানে ওরকম কতগুলো লোক ঘুরে বেড়াচ্ছে, নার্স ঢুকে ঘুরছে, এ ঢুকে ঘুরছে। আর একটা মেয়ের শরীরে 26টা আঘাতের দাগ, তার মধ্যে 12খানা আঘাত হচ্ছে স্ক্যালপেলের, রাইট, ঠিক আছে? অত পরিপাটি করে পুরোটা 31 বছরের মেয়ে, 5 ফিট 3 ইঞ্চি হাইট এবং ডাক্তার, সে লড়েনি। এবং মাত্র একজন নাকি ছিল, এবং যে সন্ধ্যেবেলা থেকে মদ খেয়ে চলেছে। আমার নিজের ধারণা, আর আপনি কোন ফোনে দেখেছেন বলুন তো এই পশ্চিমবঙ্গে 5টা আইপিএস অফিসার ঢুকে যাচ্ছে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে? ওই যে পুলিশ কুকুরটি এসেছিল, কি হলো, কি উত্তর দেবেন? কেন 3 ঘন্টা বাবা মাকে বাইরে বসিয়ে রেখে ওই ঘরের মধ্যে 27-28টা লোক ঘোরাঘুরি করছিল? ওরা ঘুরছিল, বাবা মা বাইরে বসে আছে কেন? আমার নিজস্ব ধারণা, এটা একদম সম্পূর্ণ আমার নিজস্ব ধারণা, ঠিক ওই সময়টাতেই ওই 8 তলার অর্থোপেডিক ডিপার্টমেন্টের যে অপারেশন থিয়েটারটা, ওটা পরিষ্কার হচ্ছিল, যাতে সমস্ত নজর এদিকে থাকে আর পরিষ্কারটা ওইখানে হয়। অতগুলো নার্স, অতগুলো ওয়ার্ড বয়, পেশেন্টস, রাইট, তার মাঝখান থেকে ঘটনাটা ঘটে গেল। ওই রকম নারকীয় বিভৎস ঘটনা, যাকে বেঁচে থাকতে 16বার স্ক্যালপেল দিয়ে চেরা হয়েছে। আমি আপনাকে বলি, কামদুনিতে কি হলো? আসলে এই পার্ক স্ট্রিট কামদুনিতেই যদি মাননীয় মুখ্যমন্ত্রী দৃঢ়তা দেখাতেন না, তাহলে তৎপরবর্তী ক্ষেত্রে এই মুড়ি মিছরির মতন রেপ এটা হতো না। ওটা কি একটা যেন উনি বলেছেন, কি শরীর খারাপ তো হয় কোচের একটা, এরকমই একটা ব্যাপার, শরীর থাকলে খারাপ হবে না। তো উনি বোধহয় বলতে চেয়েছিলেন যে মহিলা থাকলে তো রেপ হবেই, আর তার মধ্যে এত মানে নিম্নবিত্ত পরিবারের সমস্ত মহিলা হতেই পারে, এটা কি এটা বলেছিলেন। আর তা না হলেই আমরা শুনি সে মহিলার চরিত্র নাকি ভালো না। আমাকে একটা কথা বলুন তো, এটা আমাদের মাইন্ডসেট। একটা ছেলে মদ খেয়ে বাড়িতে ফেরে, পাড়ার লোক দেখছে, একটা শব্দ করে না তো? রাত্রিবেলা 1টার সময় বাড়ি ফিরছে, কোনো একটা গাড়ি থেকে নেমে বাড়িতে ফিরলো, জানলা দিয়ে এরকম করে তুলে ফিসফাস করে না তো? এই সমাজটাও ভয়ঙ্করভাবে কি বলবো, ফিউডাল এবং মনুবাদী সংস্কৃতির একটা ভয়ঙ্কর
অংশ। ওকে, চলুন আমাদের সময় একদম শেষ। আমি শেষ সংক্ষেপে দুটো প্রশ্ন নেব। এত কিছুর পর আপনি যেভাবে ব্যাখ্যা করলেন, এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর 2026-এ তৃণমূলের কি ফেরার আর কোনো চান্স দেখছেন? না, আমি তৃণমূল ছাড়া আমি লক্ষ্মীর ভাণ্ডার, পুজোর অনুদান দিয়ে এখনো চলছে মামলা, আবার হিয়ারিং আছে সামনে 26 তারিখে মুস্তাফা আলী, আমি বাদ দিলাম। না না, দেখুন, এদেশের মানুষ যতদিন না বুঝবে যে সরকার আকাশ থেকে টাকা পেড়ে এনে দেয় না। দেশ, আমি চাল কিনি, ডাল কিনি, সাবান কিনি, তেল কিনি, আমি ট্যাক্স দিই। রাইট। সেই ট্যাক্সের টাকা থেকেই স্কুল বানায় সরকার, রাস্তা বানায়, পুল বানায়, ড্যাম বানায়। সুতরাং কেউ কোনো ব্যক্তিগত উদ্যোগে মানে ঘরের থেকে টাকা দিচ্ছে না। এবং বর্তমান অর্থনীতিতে স্বীকারই করে নেওয়া হয়েছে যে ক্যাশ টাকা দুস্থ মানুষদের হাতে দিতে হবে। বেশ। আমি তো এখন ইদানিং শুনি বামেরা নাকি বলছে আমরা 2000 টাকা দেবো। অ্যাকচুয়ালি বামেরা তো দিত 800 টাকার একটা সাইকেল তো দিতই বামেরা। সেটা এরা এসে এই 1000 টাকা আর সাইকেল তো দিত বামেরা। এরা এসে একসঙ্গে 25,000 টাকা হাতে ধরিয়ে দিল। এরা কেউ বুঝলো না আসলে 800 টাকা দিচ্ছে আমাকে। সেটা তো বামেরাও দিত। আজকে যে সরকারে আসবে তারাই দেবে, এবং দেবে কিন্তু ওনারই দেওয়া ট্যাক্সের টাকা থেকে। কারোর পৈতৃক সম্পত্তি ভাঙিয়ে টাকা কেউ দেবে না। বেশ। এইটা যতদিন না মানুষ বুঝবে, এবং সেই অনুযায়ী তখন তার দাবি তৈরি হবে যে দাঁড়াও, আমি তো 10 টাকা দিয়েছি তোমাকে, আমার টাকা থেকে, খাটুনির টাকা থেকে 10 টাকা দিয়েছি, তোমার তো আমাকে ফেরত দেওয়ার কথা হচ্ছে 10 টাকা। অর্থাৎ আরও 4টে স্কুল বানানোর কথা, আরও 2টো ব্রিজ বানানোর কথা, আরও বড় রাস্তা বানানোর কথা। তুমি আমাকে 8 আনা দিয়ে আমাকে বলছে এই যে আমি দিলাম। এটা যতদিন না মানুষ বুঝবে, আর এই বাম বিরোধী, মানে এটা তো মক ফাইট হয়, এটা WWF হয়, মানে কদাচিৎ লেগে যায়, কিন্তু WWF হচ্ছে ভীষণ রকমভাবে পুরোটা হচ্ছে মক ফাইট। রাইট। এবং সেটা রিহার্স করা মক ফাইট, কারোর কোথাও লাগে না। মাঝে মধ্যে একজনের হাত ভেঙে গেল, কারো একটুখানি চোয়ালে লেগে গেল, সেটা মিস টাইমিংয়ের জন্য, যে কারণে WWF দেখা লোকজন আস্তে আস্তে বন্ধ করে দিয়ে ওই খাঁচার মধ্যে লাঠি চর কিল ঘুষি যেমন খুশি মারো, ওইটা দেখতে মানুষ সেই পুরাকাল থেকে তো দেখে আসছে না, গ্ল্যাডিয়েটারদের লড়াই, ওইটা দেখে হিংস্রতাটা দেখে আনন্দ পায় মানুষ, কিছু মানুষ। তো এইখানে এটা তো WWF হচ্ছে, এই বিজেপি আর তৃণমূল মিলে এটা WWF হচ্ছে। আমি 100টা প্রশ্ন করতে পারি যে এটাই যদি বলছেন তাহলে ওটা করলেন না কেন। বেশ। আমি জ্যোতিষী নই, আমি বুঝিও না অত কথা, কিন্তু এইটুকু বুঝি যে যতক্ষণ না মানুষ নিজে বুঝবেন যে আমি তোমাকে 10 টাকা দিয়েছি, কিন্তু চাল কিনতে গিয়ে, ডাল কিনতে গিয়ে, তেল কিনতে গিয়ে, জুতো কিনতে গিয়ে, টুথব্রাশ কিনতে গিয়ে 10 টাকা দিয়েছি, তোমাকে 10 টাকা ফেরত দেওয়ার কথা। তুমি আমাকে একটা 4 আনা 8 আনা ধরিয়ে দিয়ে বলছো এই দিচ্ছি, খেয়াল রাখিস। আসলে এই পলিটিশিয়ানদের, এরা জানে কখনো পেট ভরে খেতে দিও না। একদম যতদূর পর্যন্ত বেয়ার মিনিমাম হলে বেঁচে থাকবে এবং তোমার মুখের দিকে তাকিয়ে থাকবে কখন তুমি এটা ছুঁড়ে দেবে, ওই অবধি রেখে দাও। বেশ। তার ফল ফলছে। বেশ। চন্দনদা, আমাদের সময় শেষ। অনেক ধন্যবাদ, আপনি ব্যস্ততার মধ্যে আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। অনেক ধন্যবাদ। ওকে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্ব দেখবার জন্য। আপনারা আজকে যার পর্ব দেখলেন, অর্থাৎ যে অতিথি ছিলেন
আপনাদের খুব পরিচিত প্রখ্যাত ডিরেক্টর, অভিনেতা এবং নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন আপনারা বিশ্লেষণ করলেন। এই মুহূর্তে বঙ্গ রাজনীতি কোন দিকে যাচ্ছে সেদিকে আমাদের চোখ থাকবে, আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।